তো আজকে আমি তোমাদের সামনে ক্লাস 10 বাংলা আফ্রিকা যে গল্পটি সেটি তোমাদের সামনে তুলে ধরব। তো যেহেতু শর্ট প্রশ্নগুলো আমার বইয়ে দাগানো আছে, টিক করা আছে, যেগুলো আমি ছবির মাধ্যমে তুলে ধরব। তো সেই শর্টগুলো তো টিক যেগুলো করা থাকবে সেগুলো 2025-এ কিন্তু খুব ইম্পর্টেন্ট, এর মধ্যেই আসবে শর্টগুলো, এবং ব্রডগুলো আমার লেখা রয়েছে। সেই ছবিগুলো আমি তুলে দেব তোমাদের সামনে। বলার পরে পুরো গল্পটা শুনলে শর্ট ব্রড প্রায় পারা যাবে। তো আজকে যে গল্পটি সেটা হচ্ছে আফ্রিকা, দশম শ্রেণীর পত্রপুট কাব্যগ্রন্থ থেকে নেয়া আফ্রিকা গল্পটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো এখানে যে আফ্রিকা যে গল্পটি, এই আফ্রিকা ভূখণ্ডের সঙ্গে যুক্ত ছিল একটি যোজক দ্বারা, মানে সংকীর্ণ একটা বাঁধ দ্বারা প্রাচী ধরিত্রীর বুকের সঙ্গে আটকে ছিল। রুদ্র সমুদ্র বাহু, মানে রুদ্র সমুদ্র বাহু বলতে সমুদ্র ঢেউকে বলা হয়েছে। তো সৃষ্টিকর্তা বলতে ঈশ্বর কি, যেমন একটা শিল্পী যখন কোনো ছবি আঁকে, যখন তার ভালো লাগে না তো সেই ছবিটাকে মিটিয়ে দিয়ে আবার সুন্দর করে গড়ার চেষ্টা করে, ঠিক ওই রকমই সৃষ্টিকর্তা যেন আফ্রিকা প্রথমত প্রাচী ধরিত্রীর বুকের সঙ্গে, মানে বিশাল এক ভূখণ্ডের সঙ্গে জড়িয়েছিল একটি যোজক দ্বারা, কিন্তু রুদ্র সমুদ্র বাহু মানে সমুদ্র ঢেউ সেই যোজককে, যেটা প্রাচী ধরিত্রী মানে বিশাল ভূখণ্ডের সঙ্গে যে জড়িয়েছিল আফ্রিকা, রুদ্র সমুদ্র বাহু মানে সমুদ্রের ঢেউ এসে সেই যোজককে যখন বিচ্ছিন্ন করল, তো প্রাচী ধরিত্রীর বুক থেকে আলাদা হয়ে গেল আফ্রিকা। তার মানে ওই যে বললাম, একটি শিল্পী যেমন ছবি আঁকে ভালো লাগে না, আবার মিটিয়ে নতুন মানে আরো সুন্দর করার চেষ্টা করেন, ওই রকমই যে আমাদের ভূগোল পাল্টাতে থাকে। তো বিশাল ভূখণ্ডের সঙ্গে যে আফ্রিকা যুক্ত ছিল, রুদ্র সমুদ্রবাহু সেই ভূখণ্ডকে ছিন্ন করে দিয়ে আফ্রিকাকে যেন বিশাল এক ভূখণ্ড থেকে আলাদা করে নিয়ে বাঁধিল বন নিবিড় পাহারায়। বাঁধিল বন নিবিড় পাহারায় বলতে যে চারিদিকে গাছ আর কৃপণ আলোর অন্তপুরে। তার মানে বিশাল ভূখণ্ড থেকে যখন রুদ্র সমুদ্র বাহু মানে সমুদ্রের ঢেউ আফ্রিকাকে আলাদা করে নিল, বাঁধিল বন নিবিড় পাহারায়, এর মানে বহুদিন ওই আফ্রিকা সভ্য যে দেশগুলো, সেই সভ্য দেশ থেকে বিচ্ছিন্ন ছিল। আফ্রিকা ছিল এক উপেক্ষার পাত্র। কেন? যে প্রথমত আফ্রিকাকে কেউ গুরুত্ব দিত না, চারিদিকে বন জঙ্গলে ঘেরা, ওই যে বলা হয়েছে বাঁধিল বন নিবিড় পাহারায়। তার মানে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে বহুদিন আফ্রিকা জঙ্গলে ভরা একটি জায়গা, কেউ এই জায়গাটিকে গুরুত্ব দিত না। সভ্য সমাজের কাছে অপরিচিত ছিল এই জায়গাটি। তো ধীরে 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 এই যে বহুদিন সভ্য মানুষের, সভ্য দেশের কাছে অপরিচিত ছিল আফ্রিকা, তার মানে জঙ্গলে ভরা, অন্য কোনো দেশ এই আফ্রিকাকে গুরুত্ব দিত না, ভাবত যে আফ্রিকায় কিছু নেই, আফ্রিকা শূন্য, মানে জঙ্গলে ভরা একটি জায়গা যেখানে সূর্য আলো পৌঁছায় না। তো অন্ধকারচ্ছন্ন মহাদেশ, সেই জন্য বলেছে
যে কৃপণ আলোর অন্তপুরে, মানে আফ্রিকার মধ্যে কোনো কি থাকে না, আলো থাকে না। তাই গাছ, মানে প্রচুর গাছ থাকে বলে, গাছ আছে বলে আফ্রিকায় সূর্য আলো প্রবেশ করতে পারে না। তাই এখানে আফ্রিকাকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়েছে। তো যখন মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায়, সভ্য দেশগুলো আফ্রিকাকে গুরুত্ব দেয়নি। তার মানে সভ্য দেশগুলো ভাবতো এই আফ্রিকা একটি জঙ্গলে ভরা অনুন্নত দেশ, এখানে আমাদের পাওয়ার কিছু নেই। তাই বহুদিন উপেক্ষিত ছিল আফ্রিকা, মানে সভ্য সমাজের নজরে আসেনি এই আফ্রিকা। কিন্তু এই এই অবকাশে, এই যে অবকাশ সময়টা, যখন সভ্য সমাজ এই আফ্রিকাকে গুরুত্ব দিত না, তো ধীরে 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 সঞ্চিত করেছিল দীর্ঘ রহস্য। মানে এই আফ্রিকাতে যে প্রচুর সম্পদ রয়েছে, তো বহুদিন পর যখন সভ্য দেশ, মানে পশ্চিমী দেশ, ইংরেজদের নজর পড়ল এই আফ্রিকার উপরে, তখন বুঝতে পারল যে এই আফ্রিকা এতদিন যারা আমাদের কাছে ছিল উপেক্ষিত, কিন্তু ওখানে এসে দেখলো যে এখানে রয়েছে সম্পদে ভরা। সম্পদ, সম্পদ বলতে কি, যে এখানে শিক্ষার অভাব। তো আফ্রিকায় যে কৃষ্ণকায় মানুষেরা, একটা সময় এই ইংরেজরা আফ্রিকায় এসে এই আফ্রিকাকে শ্বেতাঙ্গদের কৃতদাসে, হ্যাঁ, কৃতদাসে পরিণত করেছিল। তার মানে শ্বেতাঙ্গরা আফ্রিকা থেকে এই কৃষ্ণাঙ্গদের পশ্চিমী দেশে বিক্রি করে দিত। তার মানে যে এই যে আফ্রিকা এতদিন সভ্য সমাজ গুরুত্ব দেয়নি, কিন্তু আজকে আফ্রিকায় যখন তারা পদার্পণ করেছে, পদার্পণ করে বুঝতে পেরেছে আফ্রিকা সম্পদে ভরা, এখানে প্রচুর সম্পদ রয়েছে। যেমন এখান থেকে আফ্রিকার মানুষকে পশ্চিমের অনেক দেশে বিক্রি করা হতো, এবং তাদের যে শ্রম, অন্য পশ্চিমী দেশের যে শ্রম যোগাতো কারা, এই আফ্রিকার কৃষ্ণকায় মানুষেরা। এখানে আরও বহু সম্পদ ছিল, যে যবে থেকে এই ইংরেজদের নজর পড়েছে আফ্রিকায়, তখন ওরা বুঝতে পেরেছে যে আজকে আফ্রিকা, এতদিন আমরা আফ্রিকাকে অবহেলার চোখে দেখেছিলাম, কিন্তু এই আফ্রিকাতে প্রচুর সম্পদ রয়েছে। তখন তারা এই আফ্রিকাকে লুট করতে শুরু করে। তো এখানে কবি একটা কথা ব্যবহার করেছেন যে ওরা এলো লোহার হাতকড়ি নিয়ে। কারা? ইংরেজরা। কোথায় এলো? আফ্রিকায়। এবং গোটা আফ্রিকাকে পরাধীনতার শিকলে বেঁধে দেওয়া হলো। তারপর আফ্রিকা থেকে এরা প্রচুর ধন সম্পদ লুণ্ঠন করে নিজের দেশে পাঠাতে শুরু করে। তাহলে ইংরেজদের উপনিবেশ ছিল আফ্রিকা। একটা দেশ যখন একটা দেশকে দখল করে, তখন যে দেশকে দখল করে সেই দেশের উপনিবেশ হয়। তো আফ্রিকা আজকে হচ্ছে ইংরেজদের উপনিবেশ। তো এখান থেকে এত সম্পদ তারা লুট করেছিল যে এখানে কবি একটা কথা ব্যবহার করেছেন, এদের নখ নেকড়ের চাইতেও তীক্ষ্ণ। কেন বললেন কাদের নখ? এখানে নখ বলেছে ইংরেজদের। নেকড়ের চাইতে তীক্ষ্ণ বললেন কেন? যে একটা নেকড়ে বাঘ যদি কোনো একটা জন্তুর দেহতে থাবা বসায়, তাহলে কিছুটা মাংসখণ্ড তুলে নিতে পারে, কিন্তু এদের থাবায় এরা গোটা আফ্রিকাকে শোষণ করেছিল। তাই ইংরেজদের উদ্দেশ্যে এই কথা কবি ব্যবহার করেছেন, এদের নখ নেকড়ের চাইতেও তীক্ষ্ণ। যখন এই ইংরেজরা আফ্রিকায় পদার্পণ করে, তখন এই আফ্রিকান মানুষদের উপরে যে শোষণের যে চিত্র, কবি সুন্দর দুটি শব্দ দিয়ে ব্যাখ্যা করেছেন, যে আফ্রিকার মানুষদের উপর ঘাম এবং রক্ত মাখা সেই মাটির পিণ্ড কি, মাটিরকে যেমন একটু জল দিয়ে ভিজিয়ে দিলে গোল আকার ধারণ করে পিণ্ডরূপ, তো আজকে আফ্রিকার মাটি
রক্ত আর ঘামে আজকে তাদের আফ্রিকার রাস্তা বিষবাষ্পে পরিণত হয়েছে। কেন বলেছেন কবি? যে ইংরেজরা আফ্রিকান মানুষদের উপরে প্রচণ্ড অত্যাচার চালাতেন, আর অত্যাচার চালাতেন বলেই আজকে কবি ব্যবহার করলেন যে তাদের রক্ত। তো রক্ত শব্দ দিয়ে কবি বোঝাতে চেয়েছেন তাদের অত্যাচারের মাত্রা ছিল তীব্র। আর ঘাম, ঘাম দিয়ে, তো কবি কি বলেছেন? এই রক্ত আর ঘাম দিয়ে আজকে আফ্রিকার মাটিতে মাটির পিণ্ড তৈরি হয়েছে। তার মানে যে এতটাই তারা রক্ত ঝরিয়েছে আর এতটাই তারা আফ্রিকান মানুষদের ঘাম ঝরিয়েছে যে ওই ঘাম আর রক্ত দিয়ে আফ্রিকার মাটি আজকে ভিজে পিণ্ডতে পরিণত হয়েছে। তার মানে এই শব্দ দিয়ে কবি বোঝালেন যে প্রচণ্ড অত্যাচার করা হয়েছিল আফ্রিকার মানুষদের উপরে, তাই রক্ত ঝরেছে, এই কথাই তিনি বোঝাতে চেয়েছেন। আর ঘাম, ঘাম কখন হয়? যখন মানুষ পরিশ্রম করে। তো এই আফ্রিকান মানুষদের দিয়ে ইংরেজরা প্রচণ্ড পরিশ্রম করিয়ে তাদের পরিশ্রমের ফল যে অর্থটা ইংরেজরা শোষণ করে নিজের দেশে নিয়ে চলে যেত। তো এইভাবে আফ্রিকাকে আজকে বিষবাষ্পে পরিণত করেছে। তার মানে আফ্রিকার রাস্তার উপরে ঘুরে বেড়াচ্ছে রক্ত আর ঘাম মাখা বিষবাষ্প। এই কথাই কবি ব্যবহার করেছেন। আর কি? যে আফ্রিকা চিরচিহ্ন করে দিয়ে গেল তোমায়। তো এই যে ইংরেজরা আসার পরে এতদিন যে আফ্রিকা যখন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ছিল, তখন পশ্চিমী দেশগুলো এই আফ্রিকাকে গুরুত্ব দেয়নি। কিন্তু বহুদিন পর যখন আফ্রিকার উপর নজর পড়েছে ইংরেজদের, তখন ওরা বুঝতে পেরেছে আফ্রিকায় প্রচুর ধন সম্পদ রয়েছে। সে এটা বুঝতে পারার পরে তারা এই আফ্রিকার উপর তীব্র শোষণ চালায়। তো এই তীব্র শোষণে আফ্রিকা আজকে অসহায়। তো এই অসহায় অবস্থায় জন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জানিয়েছেন যে দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে। আজকে আমাদের সভ্য সমাজের উচিত আফ্রিকার পাশে দাঁড়ানো, আর আফ্রিকার উচিত এই সভ্য সমাজকে ক্ষমা করা। তো কবি বলেছেন যে আফ্রিকার উপরে অন্যায় হয়েছে আমরা জানি, কিন্তু আফ্রিকার উচিত যে সভ্য সমাজকে ক্ষমা করা, এবং আমাদেরও আফ্রিকার কাছে একটা সমবেদনা জানানো উচিত যে আমরা তার পাশে রয়েছি। তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন পৃথিবীতে সবচেয়ে মহৎ জিনিস হচ্ছে ক্ষমা করা। তাই করজোরে কবি সভ্য সমাজকে আফ্রিকার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং আফ্রিকাকেও ক্ষমা করার আর্জি জানিয়েছেন। তো এই যে গল্পটি আমি এবার তোমাদেরকে কি কি ব্রড আসতে পারে এই আফ্রিকা থেকে সেটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, এবং শর্টগুলো বই থেকে আমি ঠিক করে রেখেছি। এই শর্টের মধ্যেই কিন্তু 2025-এ আসার সম্ভাবনা রয়েছে। 3 মার্কের, 1 মার্কের এমসিকিউ, এসে এবং ব্রড আমি এখন ছবির মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি। তো আফ্রিকা থেকে যে এমসিকিউগুলো এবার আসার সম্ভাবনা রয়েছে, দেখো ছবিতে টিক করা রয়েছে, সেই টিক এগুলো পার্শ্বে উত্তর করাও রয়েছে। তো সেই টিক প্রশ্নগুলো তোমরা ভালো করে করো, এর মধ্যেই শর্টগুলো আসবে। তোমরা ভালো করে এই টিক প্রশ্নগুলো যেগুলো করা আছে সেগুলো করো, 2025-এ এর মধ্যেই কমন আসবে। আফ্রিকা থেকে এমসিকিউ প্রশ্ন যেগুলো টিক করা আছে সেগুলো তোমরা ভালো করে দেখো 2025-এর জন্য। আফ্রিকা থেকে এই গল্পগুলো, এমসিকিউগুলো
আফ্রিকা থেকে যে দাগগুলো দেওয়া রয়েছে যে প্রশ্নগুলোতে, এগুলো হচ্ছে এসে প্রশ্ন, শর্ট অ্যান্সার্স, 1 মার্কের জন্য। সেই দাগ দেওয়া প্রশ্নগুলো তোমরা 2025-এর জন্য করে যাও। 99% এর মধ্যেই কমন থাকবে। যেগুলো রুলের দাগ দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলোকে ভালো করে দেখো। এগুলো আফ্রিকার এসে প্রশ্ন, শর্ট অ্যান্সার 1-এর জন্য। এগুলো সব এসে প্রশ্ন 1-এর জন্য। যেগুলো দাগ দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলোই তোমরা করো। যেগুলো দাগ দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো ভালো করে করো। 2025-এর যেগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, তো আফ্রিকা থেকে এবার যে 3 মার্কের যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি তোমাদেরকে একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। যেমন স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষ ছিল, স্রষ্টাকে ঈশ্বর বলা হয়েছে গল্পে, তিনি নিজের প্রতি অসন্তুষ্ট ছিলেন কেন? এই প্রশ্ন একটা 3 মার্কের জন্য। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে? তাকে কে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? গল্পে বললাম রুদ্র সমুদ্রবাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। এটা একটা 3 মার্কের জন্য, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এখানে অপরিচিত ছিল তোমার মানবরূপ। কেন অপরিচিত ছিল? এই যে আফ্রিকা বহুদিন বিচ্ছিন্ন ছিল সভ্য সমাজের সঙ্গে, তাই এই প্রশ্নটা সেই মানবরূপে যখন দেখলো যে আফ্রিকায় প্রচুর ধন সম্পদে ভরা, এই জায়গাটা এই প্রশ্নটার উত্তরে লিখতে হবে। অপরিচিত ছিল তোমার মানবরূপ, কার রূপ, কেন অপরিচিত ছিল সেই মানবরূপের পরিচয় দাও। 3 মার্কের জন্য এই প্রশ্নগুলো। ওরা এলো লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? ইংরেজরা। ওরা কারা? তাহলে ইংরেজরা। তাদের পরিচয় দাও। তো গল্পে বলা রয়েছে, এটা লক্ষ্য করলে এগুলো 3 মার্কে, দারুণ ইম্পর্টেন্ট। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়েও, যাদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে? তাদের নখ ও নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কি? গল্পে বলা রয়েছে এর উত্তর। 3 মার্কের জন্য এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। এরা এলো মানুষ ধরার দল, কবি কাদের কথা বলেছেন? তাদের স্বরূপ বিচার করো, এই প্রশ্নটা। আর সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, তার পরিচয় দাও। এই জায়গাটা কোনটা? যে ইংরেজরা নিজেদেরকে সভ্য জাতি বলে মনে করত, কিন্তু সভ্যের কাছে আমরা দেখেছি যে আফ্রিকায় গিয়ে ওরা নির্লজ্জের মতো আচরণ করেছে, যে আফ্রিকার মানুষদের পশ্চিমী দেশে বিক্রি করেছে। তাই এরই উপর এই প্রশ্নটা, সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ এবং অমানুষতা। নিজেদের সভ্য বলে ওরা দাবি করে, কিন্তু অন্য দেশকে গিয়ে তারা অন্য দেশের সম্পদকে লুট করে। তাই সত্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জতা, তার তাৎপর্য বুঝিয়ে দাও। যে আফ্রিকা একটি জঙ্গলে ভরা দেশ, অনুন্নত একটা দেশ, যেখানে শিক্ষা নেই, সেই দেশকে ইংরেজরা, যারা নিজেদেরকে সভ্য বলে দাবি করে, তাদের নগ্ন রূপ লুণ্ঠনের মধ্যে দিয়েই ফুটিয়ে তোলা হয়েছে, সেই জায়গাটা এখানে তোলা হয়েছে। এগুলো 3 মার্কের জন্য দারুণ ইম্পর্টেন্ট। 2025-এ যে আফ্রিকা থেকে 5 মার্কের যে প্রশ্নগুলি, এই যে দেখো দাগ দিয়ে রেখেছি আমি। চিরচিহ্ন দিয়ে গেল তোমায় তোমার অপমানিত ইতিহাসে, কাকে এ কথা বলা হয়েছে? কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো?
এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে 2025-এ। এবং এখানে যার একটা প্রশ্ন রয়েছে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলে ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। ক্ষমা করো, এই প্রশ্নটি, এবং এই প্রশ্নটি অথবা দিয়ে যে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, কবি কোন মানহারা মানবীর দ্বারে দাঁড়াতে বলেছেন তা আফ্রিকা কবিতার বিষয়বস্তু অবলম্বনে আলোচনা করো। এই প্রশ্নটি এই দুটোর মধ্যে এবার আসার সম্ভাবনা রয়েছে। আর এর সঙ্গে আর দুটো আমাদেরকে একটু দেখে নিতে হবে, যেগুলো সেটা হলো, ওরা এলো লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, ওদের নগ্নরূপের পরিচয় দাও, এই প্রশ্নটি একটা। আর এই যে এখানে একটা আছে যে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে কবি আফ্রিকাকে যেভাবে দেখিয়েছেন লেখো, এই আফ্রিকার প্রতি উন্নত পৃথিবীর দৃষ্টিভঙ্গি কী ছিল। এই 4টি 5 মার্ক করলে আশা করি তোমাদের 2025-এ এই 4টি 5-এর মধ্যেই আসবে। তো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না।